আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি। তোমাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে অনেক খুশি বা আনন্দিত যে আমরা একসাথে দারুণ কিছু শিখতে যাচ্ছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা তোমাদের সকল বন্ধু বান্ধবদের শেয়ার দিয়ে দাও লাইভটি, এবং লাইভের কমেন্ট সেকশনে তোমাদের বন্ধুদেরকে কি দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। ওকে, কারণ আমি মনে করি ক্লাস হোক একজনের বাট শিক্ষা হোক সবার, ক্লাস হোক একজনের শিক্ষা হোক সবার। ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু ভাইয়ারা কমেন্টে সবাই জানায় দাও। আমি একটু দেখতেছি, চেক করে নিতেছি। এবং লিঙ্কটা সবাই সবার গ্রুপে শেয়ার করে দাও। লিঙ্কটা সবাই সবার গ্রুপে শেয়ার করে দাও। সবাই লাইভটি শেয়ার করে দাও ভাইয়া। ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড স্পষ্ট কিনা আমাকে একটু জানাই দাও ভাইয়ারা, সবাই একটু জানাই দাও, কষ্ট করে সবাই জানাই দাও সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড আসতেছে? হুম, ওকে, সাউন্ড আসে? সবাই লাইভটি শেয়ার করে দাও ভাইয়া। ওকে, সাউন্ড আসে? তাহলে শুরু করে দেই। আচ্ছা, আমরা শুরু করে দেই। অর্থাৎ আমাদের আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসবেই, এখান থেকে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসবেই। এখান থেকে একটা এমসিকিউ, সর্বনিম্ন একটা এমসিকিউ বোর্ড পরীক্ষা আসেই। সর্বনিম্ন একটা এমসিকিউ এখান থেকে বোর্ড পরীক্ষা আসেই। আমরা চলে যাই, অর্থাৎ অধ্যায় 12 সাধারণ গণিতের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ চ্যাপ্টারটা কি বলছে আমরা একটু দেখে আসি। প্রথমেই এই যে এই টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় টিচাররা খুবই খুবই পছন্দ করে। এই টাইপের এমসিকিউ টিচাররা খুবই খুবই পছন্দ করে এবং প্রতি বছর ভাইয়ারা দিয়ে থাকে। এই এমসিকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই এমসিকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাকে প্রথম এমসিকিউ কি বলে দিছে দেখি আমরা। প্রথম এমসিকিউ বলে দিছে 3x - 5y, 3x - 5y = 7, 6x - 10y = 15। এই সমীকরণ জোটটি
বলছে অসামঞ্জস্য, একটি মাত্র সমাধান আছে, পরস্পর অনির্ভরশীল। তো যদি একটু ভালোভাবে তাকাই ভাইয়া, আমরা আগে কিছু কন্ডিশন শিখে আসি। অর্থাৎ যদি আমরা কখনো দেখি সমীকরণ দুইটা সমীকরণকে আমরা ঠিক এভাবে যদি আগে আমরা লিখে ফেলি, a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, আরেকটা সমীকরণ লিখলাম a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2। অর্থাৎ এখানে a1 হচ্ছে x এর সহগ, b1 হচ্ছে y এর সহগ, আর c1 হচ্ছে ধ্রুবপদ। আবার 2 নাম্বার সমীকরণে a2 হচ্ছে x এর সহগ, b2 হচ্ছে y এর সহগ, c2 ধ্রুবপদ। অর্থাৎ প্রথম সমীকরণটা আমি যেই ফরম্যাটে রাখবো, যদি আমি দ্বিতীয় সমীকরণটাকেও সেম ফরম্যাটে রাখি, যদি প্রথম সমীকরণটা আমি যেই ফরম্যাটে রাখলাম, দ্বিতীয় সমীকরণটাকেও যদি আমি সেই একই ফরম্যাটে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা তিনটা কেস এখান থেকে দাঁড়া করাবো। তিনটা কেস, এক হইতে পারে এখান থেকে x এর সহগ দুইটার অনুপাত, x এর সহগ দুইটার অনুপাত বের করলাম a1 বাই কত a2। সিমিলার ওয়েতে y এর সহগ দুইটার অনুপাত বের করলাম b1 বাই b2। যদি x এর সহগ দুইটার অনুপাত, y এর সহগ দুইটার অনুপাত বের করি এবং দেখলাম পরস্পর কি আসে নাই, উত্তর সমান আসে নাই, অর্থাৎ x এর সহগ দুইটার অনুপাত আর y এর সহগ দুইটার অনুপাত পরস্পর কি আসে নাই, সমান আসে নাই, x এর সহগ দুইটার অনুপাত আর y এর সহগ দুইটার অনুপাত পরস্পর সমান আসে নাই, সেই সকল ক্ষেত্রে অর্থাৎ এই সমীকরণ জোটের প্রকৃতি, সেই সমীকরণ জোটের প্রকৃতি তিনটা হইতে পারে প্রকৃতি। আমি লিখি এক এক করে। একটা প্রকৃতি হইতে পারে সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ। হ্যাঁ, সংগতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ হয় সংগতিপূর্ণ অথবা কি সামঞ্জস্যপূর্ণ, হয় সংগতিপূর্ণ অথবা কি সামঞ্জস্যপূর্ণ। ওকে, হয় সংগতিপূর্ণ হবে অথবা কি হবে, সামঞ্জস্যপূর্ণ হবে, একই কথা, সংগতিপূর্ণ অথবা সামঞ্জস্যপূর্ণ। 2 নাম্বার হইতে পারে পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল, এটা পজিটিভ ওয়ার্ড সংগতিপূর্ণটা, আর অসংগতিপূর্ণটা নেগেটিভ শব্দ। সামঞ্জস্যটা পজিটিভ শব্দ, অসামঞ্জস্যটা নেগেটিভ শব্দ। অর্থাৎ এরপর আমরা বলে থাকি পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল, অথবা নেগেটিভ শব্দটা হবে অনির্ভরশীল। 3 নাম্বার সমাধান আছে, আর নেগেটিভ শব্দটা হবে সমাধান নেই। এই তিনটা, অর্থাৎ সমীকরণ জোটের প্রকৃতি যদি বের করতে বলে, সমীকরণ জোটের প্রকৃতি যদি বের করতে বলে, তাহলে সেই সকল ক্ষেত্রে হয় সমীকরণ দুইটা সংগতিপূর্ণ হবে অথবা সামঞ্জস্যপূর্ণ হবে, অথবা নেগেটিভ শব্দ অসামঞ্জস্যপূর্ণ হবে অথবা অসংগতিপূর্ণ হবে। সমীকরণ জোট দুইটা নির্ভরশীল হবে অথবা অনির্ভরশীল হবে, সমাধান থাকবে অথবা থাকবে না। এই তিনটা 3 দুগুণা 6টা কেস হইতে পারে। তো আমাকে এখানে বলে দিছে যদি কখনো x এর সহগ দুইটার অনুপাত, y এর সহগ দুইটার অনুপাত আমরা বের করি, আর যদি দেখি উত্তর দুইটা কি আসে নাই, সমান আসে নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা বুঝবো যে কি, যে অ্যান্সার গুলো সবগুলো নেগেটিভ শব্দ, সবগুলো নেগেটিভ শব্দ। আবার বলতেছি, সবগুলো শব্দ কি আসবে, নেগেটিভ শব্দ আসবে, সব নাবোধক শব্দ। হ্যাঁ, সব নাবোধক শব্দ, সব না বোধক শব্দ। ওকে, যদি a1 a2 is not is equal to কত b1 b2, হ্যাঁ a1 a2 is not is equal to কত b1 b2 যদি আসে, অর্থাৎ দেখা গেল a1 a2 আর b1 b2 কি না, পরস্পর সমান না, a1 a2 আর b1 b2 পরস্পর কি না, সমান না। x এর সহগ দুইটার অনুপাত বের করলাম, y এর সহগ দুইটার অনুপাত বের করলাম, দেখলাম দুইটার উত্তর কি আসে নাই, সমান আসে নাই। সেই সকল ক্ষেত্রে দুইটা হ্যাঁ বোধক শব্দ আসবে, একটা না বোধক শব্দ আসবে, দুইটা হ্যাঁ বোধক শব্দ আসবে, একটা না বোধক শব্দ আসবে। অর্থাৎ আমরা বলে থাকি যে এই সকল ক্ষেত্রে আমাদের উত্তর আসবে সংগতিপূর্ণ, এটার আমাদের একটা নেগেটিভ শব্দ আসবে, অর্থাৎ অ্যান্সার আসবে কত, অসংগতিপূর্ণ, অনির্ভরশীল,
শুধুমাত্র সমাধান আছে, শুধুমাত্র সমাধান আছে। অর্থাৎ আমরা বলতেছি দুইটা আমাদের নেগেটিভ শব্দ আসতেছে আর একটা পজিটিভ শব্দ আসতেছে। কখনো যদি এক্স এর সহগ দুইটার অনুপাত বের করি, ওয়াই এর সহগ দুইটার অনুপাত বের করি এবং বের করে দেখলাম দুইটাই পরস্পর কি আসে নাই, সমান আসে নাই, দুইটাই পরস্পর কি আসে নাই, সমান আসে নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে আমাদের যেটা হবে দুইটা নেগেটিভ শব্দ হবে, অর্থাৎ দুইটা নেগেটিভ শব্দ হবে আর একটা পজিটিভ শব্দ হবে, পরস্পর অনির্ভরশীল, পরস্পর অসামঞ্জস্যপূর্ণ, আরেকটা আসবে কি সমাধান আছে, সমাধান আছে। ওকে, সবাই কি আছে, সবাই কি ক্লাস করতেছে? আলো, ঠিক আছে। সবাই কি ক্লাস করতেছে? দেখেন ভাইয়েরা কি বলছে, যে সমীকরণ, আমি আবার একটু বলি শুরু থেকে, যদি কখনো সমীকরণ দুইটা দেওয়া থাকে, ওই দুইটা সমীকরণ থেকে যদি আমরা এক্স এর সহগ দুইটার অনুপাত আর ওয়াই এর সহগ দুইটার অনুপাত বের করি, যদি এক্স এর সহগ দুইটার অনুপাত আর ওয়াই এর সহগ দুইটার অনুপাত আমরা বের করি, বের করে দেখলাম পরস্পর কি আসে নাই, দুইটা সমান আসে নাই, 2 নাম্বার কেস কি হতে পারে, আমি উত্তরগুলো পরে বলি, উত্তরগুলো স্টেপ বাই স্টেপ পরে বলি, আগে আমি সিস্টেমগুলো লিখে যাই। 2 নাম্বার এমন হইতে পারে যে এক্স এর সহগ দুইটার অনুপাত বের করলাম, ওয়াই এর সহগ দুইটার অনুপাত বের করলাম, দেখলাম দুইটা সমান আসছে, এরপর আমরা ধ্রুবক দুইটার অনুপাত বের করব, এরপর আমরা ধ্রুবক দুইটার অনুপাত বের করব। তো ধ্রুবক দুইটার অনুপাত বের করে যদি দেখি তিনটাই কি আসছে, সমান আসছে, অর্থাৎ ধ্রুবকটাও পরস্পর কি এসে পড়ছে, সমান এসে পড়ছে। 3 নাম্বার কেস হইতে পারে যে প্রথমটার এক্স এর সহগ দুইটার অনুপাত বের করলাম, ওয়াই এর সহগ দুইটার অনুপাত বের করলাম আর ধ্রুবক দুইটার অনুপাত বের করলাম, যদি বের করে দেখি প্রথম দুইটা সমান আসছে বাট 3 নাম্বারটা সমান আসে নাই, প্রথম দুইটা সমান আসছে কিন্তু 3 নাম্বারটা কি আসে নাই, সমান আসে নাই, প্রথম দুইটা সমান আসছে কিন্তু 3 নাম্বারটা কি আসে নাই, সমান আসে নাই। তো সেই সকল ক্ষেত্রে কে কে আছে, রিমঝিম বিচার বলছে আসি, মিম জাহান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সাফিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভয়েস ক্লিয়ার কিনা আর বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আজকে কেমন জানি একটু নতুন নতুন লাগতেছে, আমাকে একটু নতুন নতুন লাগতেছে, বোর্ডটাও একটু উপরে উঠানো তো একটু ছোট ছোট লাগতে পারে, একটু আমাকে জানাও ভাইয়া সবকিছু ওকে কিনা, সবকিছু ওকে কিনা আমাকে একটু জানাও, সবকিছু ওকে কিনা। মনে শান্তি পাচ্ছি না, মনে হইতেছে যেন কেমন জানি একটা কৃত্রিমতা কৃত্রিমতা, একটু তোমরা রেসপন্স করো। কি বলছে, আমি বলছি যে এই যে এই দুইটা এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসেই, এই টাইপের এমসিকিউটা একটা প্রতি বছর বোর্ড পরীক্ষা আসবেই এবং আসেই। সেটা কি, সেটা আমরা দেখতে পাচ্ছি। বলছে শাফিন, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ভালো লাগছে। এবার তো কখনো যদি আমরা দুইটা সমীকরণ দেওয়া থাকে, দুইটা সমীকরণের এক্স ওয়াই গুলোকে এক পাশে রাখবো আর ধ্রুবপদটাকে আরেক পাশে রাখবো, এক্স ওয়াই গুলোকে এক পাশে রাখবো, ধ্রুবপদটাকে আরেক পাশে রাখবো, দ্যাট মিন্স সমান চিহ্নের পরে রাখবো। যদি দেখি যে এক্স এর সহগ দুইটার অনুপাত আর ওয়াই এর সহগ দুইটার অনুপাত পরস্পর সমান না, পরস্পর সমান না, আবার এক্স এর সহগ দুইটার অনুপাত বের করছি, ওয়াই এর সহগ দুইটার অনুপাত বের করছি, দেখলাম সমান, দেন 3 নাম্বারটা বের করব, যদি দেখি 3 নাম্বারটাও কি আসছে, সমান আসছে, হইতে পারে তিনটাই সমান, হইতে পারে আবার প্রথম দুইটা সমান কিন্তু 3 নাম্বারটা কি না, সমান না, তাহলে সেই সকল ক্ষেত্রে সমান না, সেই সকল ক্ষেত্রে উত্তরগুলো এই তিনটার, মানে তিনটারও তো আবার নেগেটিভ শব্দ আছে, সঙ্গতিপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ, সামঞ্জস্য বা অসামঞ্জস্য, নির্ভরশীল বা অনির্ভরশীল, সমাধান আছে বা নেই, সমাধান থাকলেও কয়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যদি কখনো দেখি আমরা, যদি কখনো দেখি যে প্রথমটা আসতেছে, যদি কখনো দেখি আমরা যে কি বলতেছে, এটা আসলো উত্তর, অর্থাৎ আমাদেরকে বললো, যদি আমাদেরকে কখনো বলে, যদি আমাদেরকে কখনো বলে যে কি পাইলাম ভাইয়া, আমি এখানে দেখতে পাইতেছি a1/a2, a1/a2 x এর সহগ দুইটার অনুপাত আর y এর সহগ দুইটার অনুপাত পরস্পর কি পাইলাম, সমান পাইলাম, কিন্তু উত্তর বের করার পর দেখলাম দুইটা কি আসে নাই, সমান আসে নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে সমান যদি না আসে উত্তর, তাহলে সেই সকল ক্ষেত্রে আমাদের দুইটা নেগেটিভ শব্দ আসবে, একটা পজিটিভ শব্দ আসবে, দুইটা নেগেটিভ শব্দ আসবে, একটা পজিটিভ শব্দ আসবে, দ্যাট মিন্স অসঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল, সমাধান
আছে তবে একটি। হ্যাঁ, এটা খুবই এমসিকিউ তে সবচেয়ে বেশি আসা প্রশ্ন। হ্যাঁ, সমাধান আছে তবে কয়টি? একটি মাত্র সমাধান আছে। যদি এক্স এর সহগ দুইটার অনুপাত আর ওয়াই সহগ দুইটার অনুপাত বের করি এবং দেখি উত্তর দুইটা পরস্পর কি আসছে, সমান আসে নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে সমীকরণ জোট দুইটার প্রকৃতি, সমীকরণ জোটের প্রকৃতি হয় অসামঞ্জস্যপূর্ণ হবে, অনির্ভরশীল হবে, সমাধান থাকবে একটি, সমাধান থাকবে একটি। ওকে, বলছে ভাইয়া টি শার্টটা অনেকদিন পরে পরছেন। হ্যাঁ, আমি ভাবছিলাম যে বাফার করবে, এজন্য পরি না, সাদা তো স্যুট করে না, এই জন্য আজকে পরে আসছি। বলছে স্যার সবকিছু ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু সবকিছু ওকে কিনা একটু আমাকে জানাও, আমি একটু পানি খেয়ে নেই, পানি পিপাসা। আচ্ছা ভাইয়া, দেখি আমরা যে কি বললাম, আমরা বলছি যে আরাব আসছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এই এমসিকিউটা আমরা একটু ভালোভাবে শিখি, এই এমসিকিউটা বোর্ড পরীক্ষা আসে তাই একটু সময় নিতেছি। হ্যাঁ, তোমরা যদি পারো উত্তর দিয়ে দাও। বলছে দুইটা সমীকরণ দিয়ে দিছি, এই সমীকরণ দুইটা যদি আমরা দেখি সমীকরণ দুইটার এক্স এর সহগ দুইটার অনুপাত আর ওয়াই সহগ দুইটার অনুপাত সমান আসে নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে দুইটা নেগেটিভ শব্দ আসবে, একটা পজিটিভ শব্দ আসবে, দুইটা নেগেটিভ শব্দ একটা পজিটিভ শব্দ, অর্থাৎ অ্যান্সার দুইটা অসঙ্গতিপূর্ণ হবে, অনির্ভরশীল হবে অথবা অসামঞ্জস্যপূর্ণ হবে, বাট সমাধান থাকবে মাত্র একটা, বাট সমাধান থাকবে মাত্র একটা। এরপর যদি দেখি আমরা, যদি দেখি অর্থাৎ যদি দেখি আমরা কি আসতেছে, যদি দেখি আমরা তিনোটাই কি আসছে ভাইয়া, সমান আসছে। যদি দেখি আমরা তিনোটাই সমান আসছে, অর্থাৎ এক্স এর সহগ দুইটার অনুপাত, ওয়াই এর সহগ দুইটার অনুপাত এবং ধ্রুবক দুইটার অনুপাত পরস্পর সমান আসছে, তাহলে সেই সকল ক্ষেত্রে সবগুলোর উত্তর হ্যাঁ বোধক আসবে, সবগুলোর উত্তর হ্যাঁ, মানে উত্তর হবে হ্যাঁ। হা শব্দ আসবে, নেগেটিভ কোনো শব্দ আসবে না, পজিটিভ শব্দ আসবে, অর্থাৎ সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ, নির্ভরশীল সমাধান আছে, নির্ভরশীল সমাধান আছে। তবে সমাধান কয়টা? অসংখ্য। এই ক্ষেত্রে সমাধান কয়টা হবে? এই ক্ষেত্রে সমাধান একটা, অসংখ্য হবে। যদি সবগুলোরই অ্যান্সার হ্যাঁ আসে, তিনোটাই সমান আসে, তাহলে সেই সকল ক্ষেত্রে সবগুলোর উত্তর হ্যাঁ হবে, সবগুলোর উত্তর হ্যাঁ হবে। অর্থাৎ আমরা বলতেছি সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, নির্ভরশীল সমাধান আছে তবে অসংখ্য, সমাধান আছে তবে অসংখ্য। যদি আসি কার ক্ষেত্রে, প্রথম দুইটার অনুপাত সমান আসছে কিন্তু তিন নাম্বারটার অনুপাত কি আসে নাই, সমান আসে নাই, তাহলে সেই সকল ক্ষেত্রে সবগুলোর উত্তর নেগেটিভ শব্দ, সেই সকল ক্ষেত্রে সবগুলোর উত্তর নেগেটিভ শব্দ। দ্যাট মিন্স অসঙ্গতিপূর্ণ আর অসামঞ্জস্যপূর্ণ, অনির্ভরশীল সমাধান নেই, সমাধান নেই। আবারও বলতেছি, একটু মনে করো ভাইয়ারা, যদি প্রথম দুইটার অনুপাত সমান আসে নাই,
সেই ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল অথবা অসামঞ্জস্যপূর্ণ সমাধান আছে একটি, সমাধান আছে একটি। যদি কিনা x এর সহগ, y এর সহগ আর ধ্রুবক দুইটার অনুপাত পরস্পর কি আসে? সমান, তিনোটাই সমান আসছে, সেই সকল ক্ষেত্রে সবগুলোর উত্তর পজিটিভ, সেই সকল ক্ষেত্রে সবগুলোর উত্তর পজিটিভ, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ সমাধান আছে, তবে কেমন? অসংখ্য। যদি আমরা দেখতে পাই কেমন আসতেছে, যদি আমরা দেখতে পাই এটা কেমন দেখতে পেলাম, অর্থাৎ প্রথম দুইটা বের করছি, প্রথম দুইটা কি আসছে? সমান আসছে, কিন্তু 3 নাম্বারটা কি আসে নাই? সমান আসে নাই। প্রথম দুইটা সমান আসছে, কিন্তু 3 নাম্বারটা সমান আসে নাই। তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা বলবো উত্তরগুলো সব নেগেটিভ, অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ, অসঙ্গতিপূর্ণ, অনির্ভরশীল সমাধান নাই, সমাধান নাই। আর যখন তিনটাই পজিটিভ তখন কিন্তু সমাধান আছে, তবে অসংখ্য। এটার ক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র সমাধান। তাহলে আমরা দেখি এই এমসিকিউটার উত্তর কে কে দিতে পারে, এই এমসিকিউটার উত্তর কে কে দিতে পারে দেখি। প্রথমে বলছে 3x - 5y = 7। তো আমি একটু লিখতেছি এখানে, দেখেন ভাইয়া আমাকে বলে দিছে 3x - 5y = কত? 7। পরেরটা বলে দিছে 6x - 10y = 15। আমরা দেখি কোন শর্তটাকে অ্যাকসেপ্ট করতেছে। আমরা দেখতে পাচ্ছি x এর সহগ দুইটার অনুপাত এখানে 3/6, এখানে কত আসতেছে? অর্থাৎ আমি দেখতে পাইতেছি -5 কত? -10। এটার উত্তর আসতেছে আমাদের 1/2, এটার উত্তর আসলো 1/2। এটার উত্তর মাইনাসে মাইনাসে প্লাস, এটার উত্তর আসছে 1/2। অর্থাৎ আমরা বলতে পারি x এর সহগ দুইটার অনুপাত y এর সহগ দুইটার অনুপাত পরস্পর সমান আসছে। x এর সহগ দুইটার অনুপাত y এর সহগ দুইটার অনুপাত পরস্পর কি আসছে ভাইয়া? সমান আসছে। সমান যেহেতু আসছে, তাহলে পরেরটা যদি দেখি ভাইয়া, পরেরটা কি আসতেছে? পরেরটা আমরা দেখতে পাইতেছি যে ধ্রুবক দুইটার অনুপাত এখানে 7 কত? 15। ধ্রুবক দুইটার অনুপাত কত আসছে? 7/15। অর্থাৎ আমি দেখতে পাইতেছি এটার উত্তরটা প্রথম দুইটার সাথে ম্যাচ করে নাই। যেহেতু প্রথম দুইটার সাথে ম্যাচ করে নাই, তার মানে এটার উত্তর যাচ্ছে আমাদের 3 নাম্বারের সাথে, উত্তর যাচ্ছে এটা 3 নাম্বারের সাথে। তো 3 নাম্বার কি বলছি? সবগুলোর উত্তর নেগেটিভ। দেখি আমরা অসামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, একটি মাত্র সমাধান আছে না, কারণ সবগুলো নেগেটিভ মানে সমাধান নাই। আর পরস্পর অনির্ভরশীল, তার মানে অ্যান্সার হবে কত? 1 আর 3। অ্যান্সার হবে কত? 1 আর 3। যারা যারা পারেন আগে থেকে উত্তর দিয়ে দিয়েন, যারা যারা পারেন আগে থেকে উত্তর দিয়ে দিয়েন, যারা যারা পারেন আগে থেকে উত্তর দিয়ে দিবেন ভাইয়া। ওকে, তার মানে উত্তর আমাদের আশা করি বুঝতেছেন সবাই, উত্তর মনে হয় সবাই বুঝতেছেন। আমরা পরবর্তী এমসিকিউতে যাচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ বলে দিছে। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ বলে দিছে। এখানে আমাদের সবচেয়ে মজাদার ব্যাপার হইছে, যেমন আমি বললাম 7 3 এই একটা সংখ্যা, এটার একক স্থানীয় অঙ্ক কত? 3, দশক স্থানীয় অঙ্ক কত? 7। তো এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক। একটু খেয়াল করি ভাইয়া, একক স্থানীয় অঙ্ক, এটা আমাদের একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। একটা একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক। ভাইয়া একক স্থানীয় অঙ্কের সাথে আমরা সবসময় যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার সাথে আমরা 1 গুণ করি। একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ? 1 গুণ। আর দশক স্থানীয় অঙ্ক আসে কত? 7। 7 এর সাথে দশকের যেহেতু বলতেছি তার সাথে 10 গুণ, অর্থাৎ কত আসতেছে? 70। এবার আমরা যদি দুইটা যোগ করি তাহলে 7 আর 10 কত? 73। 70 আর 3 যদি যোগ করি, 70 আর 3 যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে কত? 73 আসতেছে। আমাদের কত আসতেছে? 73 আসতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা। এবার যদি আমরা অঙ্ক দুইটার স্থান বিনিময় করি, এটাও একটু জেনে রাখি, যদি অঙ্ক দুইটার স্থান বিনিময় করি, স্থান বিনিময় মানে কি? 3 7। স্থান বিনিময় মানে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয়র জায়গায়, দশক স্থানীয় অঙ্কটা চলে গেছে একক স্থানীয় অঙ্কের জায়গায়। তাহলে সেই সকল ক্ষেত্রে দেখি ভাইয়া, এটা আমাদের একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 7, তাই তার সাথে কত গুণ? 1, অর্থাৎ 7। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 3 হইছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি আমরা?
দশক স্থানীয় অঙ্ক পাচ্ছি আমরা 3, 3 এর সাথে কত গুণ? 10 গুণ, অর্থাৎ আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে এখানে 30, যোগ করলে 37। এটা হচ্ছে অঙ্ক দুইটা বিনিময় করার পর, এটা হচ্ছে অঙ্ক দুইটা বিনিময় করার আগে, এটা হচ্ছে আমাদের অঙ্ক দুইটা বিনিময় করার আগে, এটা অঙ্ক দুইটা বিনিময় করার পর। তো খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা। দেখেন বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। মনে রাখবেন যার সাথে এর কথাটা থাকে সে হয় আননোন। তাহলে একক স্থানীয় অঙ্কের, এই যে তার সাথে এর কথা আছে, তার মানে ওর মানটা আননোন। একক স্থানীয় অঙ্কের 3 গুণ, কার মান? দশক স্থানীয় অঙ্ক। তো বলে দিছে এখানে একক স্থানীয় অঙ্কটা কত বলে দিছে? এক্স। একক স্থানীয় অঙ্কটা বলে দিছে এক্স, আমাকে বের করতে বলছে সংখ্যাটি কত। তো সংখ্যাটি, এই যে আমরা যে এটা বের করছি, এটাও কিন্তু সংখ্যাটি বের করছি, এটাও আমরা কি বের করছি? সংখ্যাটি। যেমন আমরা যদি বলি ম্যাথে অঙ্ক কয়টা, অঙ্ক বলতে বুঝাইতেছি আমরা ডিজিট। অঙ্ক কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরেকটা 9। অর্থাৎ অঙ্ক কয়টা যদি বলে, অঙ্ক হইছে 10টা, বাট সংখ্যা কত? সংখ্যা অসংখ্য। অনেকগুলো অঙ্কের সমন্বয়ে তৈরি হয় কি? সংখ্যা। অনেকগুলো অঙ্কের সমন্বয়ে তৈরি হয় কি ভাইয়া? সংখ্যা। যেমন এখানে আমরা দেখতে পাইতেছি 73 একটা সংখ্যা, কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত? 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত। এখানে কি একটা সংখ্যা 37, কয়টা অঙ্কের সমন্বয়ে গঠিত? 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত। কয়টা অঙ্কের? 2টা। আমি সেটাই বুঝাইতে চাইতেছি যে একটা সংখ্যা হইতে গেলে কি লাগবে? অঙ্ক লাগবে। কি লাগবে? অঙ্ক। তো আমাকে এই কথাটাই বলছে, সংখ্যাটি কত বের করতে বলছে। তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দ্যাট মিন্স আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমাদের x, আর দশক স্থানীয় অঙ্কটা হবে আমাদের কত? 3 গুণ, 3x। ওই যে বলে দিছে একক স্থানীয় অঙ্ক, এই যে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তার মানে দশক স্থানীয় অঙ্কটা 3x। তো সংখ্যাটি কত? যদি আমি সংখ্যাটি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে একটা টেকনিক শিখাইছিলাম ভাইয়া। কি টেকনিক শিখাইছিলাম? আমরা শিখাইছিলাম যে একক স্থানীয় অঙ্কের সাথে গুণ হবে 1, দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ হবে কত ভাইয়া? 10, আর তাদের মাঝখানে হবে প্লাস। দ্যাট মিন্স x প্লাস কত আসবে? 30x। দ্যাট মিন্স 31x। অর্থাৎ আমাদের উত্তর এখানে কত? 31x। আশা করি বুঝতে পারছে সবাই। সবাইকে বুঝতে পারতেছি? যারা যারা বুঝতে পারতেছেন আমাকে বলে দিয়েন ওকে বা ডান। ওকে বা ডান বলে দিয়েন। যারা যারা বুঝতে পারতেছেন আমাকে বলে দিয়েন ওকে বা ডান। পরেরটাতে চলে যাচ্ছি। এবার বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে বের করতে বলছে। তো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত? স্থান বিনিময় মিন্স একক স্থানীয় চলে গেছে দশক স্থানীয়র ঘরে, দশক স্থানীয় অঙ্ক চলে গেছে একক স্থানীয়র ঘরে। অর্থাৎ আগে আমাদের একক স্থানীয় বলছিল কত? x, আর এবার একক স্থানীয়টা কত হয়ে যাবে? আগে একক স্থানীয় বলছিল x, এবার একক স্থানীয় দশক স্থানীয় হয়ে যাবে কত? x। আগে দশক স্থানীয় অঙ্ক বলছিল কত? 3x, এবার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কত? 3x। অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটি কত হবে? একক স্থানীয় কত? 3x, তার সাথে কত গুণ? 1, মাঝে প্লাস। দশক স্থানীয় অঙ্ক কত? x, তার সাথে কত গুণ? 10। ক্যালকুলেশন করলে আসতেছে 3x প্লাস কত? 10x। দ্যাট মিন্স আমি এখানে পাইতেছি 13x। সহজ হিসাব, আগে পাইছি আমরা 31x। তাহলে এবার যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করি তাহলে সেই ক্ষেত্রে আসবে আমাদের 13x, অর্থাৎ 13x। আমাদের উত্তর খ। উত্তর খ। মিম বলছে বুঝতেছি ভাইয়া, থ্যাংক ইউ। ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। আর আজকে বোর্ডের আলো কি সব মতো ঠিক মতো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানায়েন। আজকে একটু পরিবর্তন করা হয়েছে, তো একটু যদি আপনাদের থেকে মনে হয় সুইটেবল যে হ্যাঁ এখন যেভাবে আছে ঠিক আছে, স্পষ্ট বোর্ড দেখা যাচ্ছে, শব্দ বোঝা যাচ্ছে, কারণ ম্যাথের টপিক তো অনেক কিছু লিখতে হয়, তাই একটু এমন ভাবে সেট করছি যাতে অনেক কিছু লেখা যায়। আমাকে একটু জানাবেন। 3 খ, থ্যাংক ইউ। এরপরটাতে চলে যাই। বলছি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা কত গ্রাম? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ?
এটা আপনাদের বইয়ের একটা এমসিকিউ এবং এটা খাদা মুখস্থ রেখে দেন ভাইয়া, এটা হুবহু পরীক্ষায় যখন আসে এটা হুবহু দিয়ে দেয়, পরীক্ষায় যখন আসে সেটা হুবহু দিয়ে দেয় যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত, 7 ডেসিগ্রাম। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত বলে দিছে, 7 ডেসিগ্রাম। আমরা এটা জেনে রাখি 1 ডেসিগ্রাম সমান কত গ্রাম, 1 ডেসিগ্রাম সমান কত গ্রাম। যদি আমরা এটা দেখি যে 1 ডেসিগ্রাম সমান কত গ্রাম, 1 ডেসিগ্রাম সমান কত গ্রাম, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা এটা হিসাব করে ফেলতে পারবো। হ্যাঁ, এক কত, 1 ডেসিগ্রাম সমান কত গ্রাম। তো বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সম আয়তনের পানির ওজনের শতকরা কত ভাগ। হ্যাঁ, তো শতকরা যেহেতু চাইছে তার মানে 100 গুণ হয়, শতকরা যেহেতু চাইছে তার মানে কত গুণ হবে, 100 গুণ হবে। তাহলে আমরা এখানে দেখতেছি 7 ডেসিগ্রাম বলছে, তো ডেসিগ্রাম থেকে আমরা কিসে নিব, ডেসিগ্রাম থেকে আমরা অবশ্যই কিসে নিয়ে নিব জানি, ডেসিগ্রাম থেকে আমরা অবশ্যই এটাকে গ্রামে নিয়ে নিব, ডেসিগ্রাম থেকে অবশ্যই গ্রামে নিয়ে নিব। তাহলে আমরা যদি এই 7 ডেসিগ্রামটাকে গ্রামে নেই, 7 ডেসিগ্রামটাকে যদি আমরা গ্রামে নেই, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা এটাকে সহজেই বলি যদি, অর্থাৎ সম আয়তনের পানির ওজনের শতকরা কত ভাগ, শতকরা কত ভাগ। হ্যাঁ, তো যেহেতু শতকরা কত ভাগ বের করতে বলছে, আমি হিসাবটা করতেছি 100 এর কত, খেয়াল করেন 7 উপরে, কারণ ডেসিগ্রাম। হ্যাঁ, ডেসিগ্রাম যেহেতু, তার মানে আমরা এটাকে গ্রামে যদি কনভার্ট করি তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ করছি আমি এখানে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করছি। গ্রামের সাথে ডেসিগ্রামের সম্পর্ক শুধুমাত্র 10-এর, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, 1 গ্রাম সমান কত, 10 ডেসিগ্রাম। তো আমরা এভাবে সহজভাবে হিসাব করব, এই শূন্য কাইটা দিব, 7 10 কত, 70। অর্থাৎ আমাদের উত্তরটা কত, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যদি 7 ডেসিগ্রাম হয়, তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। এই এমসিকিউটা হুবহু আসলে পরীক্ষায় দিয়ে দেয় এই প্রশ্নটাই। আমরা চেঞ্জটা কি সেটা দেখি, এখানে সবসময় 1 থাকবে, এখানে সবসময় 1 থাকবে। যদি বলে দেয় কত, 7 ডেসিগ্রাম, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, 70 ভাগ। যদি আমাদেরকে বলতো 3 ডেসিগ্রাম, তাহলে আসতো 30 গ্রাম, অর্থাৎ 30 শতকরা কত ভাগ, 30%, শতকরা 30%। যদি বলতো আমাদের কত গ্রাম, 4 গ্রাম, তাহলে আমাদের আসতো কত, 40%। আমরা এইভাবে মুখস্থ রাখবো। যদি বলতো 5 ডেসিগ্রাম, তাহলে সেই সকল ক্ষেত্রে আমাদের কি আসবে, 50%। শর্টকাট এমসিকিউ। হ্যাঁ, শর্টকাটে এটা শিখে ফেলবো, শর্টকাটে এটা শিখে ফেলবো। বুঝতেছি সবাই, সবাই বুঝতেছে কিনা একটু জানাবা ভাইয়া, সবাই বুঝতেছে কিনা সবাই জানাবা। এরপরটাতে চলে গেলাম, বলে দিছে 2x minus y is equal to 8 এবং x minus 2y is equal to 4 হলে x plus y সমান কত, x plus y সমান কত বের করতে বলছে। তার মানে আমাকে এখানে দুইটা সমীকরণকে কি করতে হবে ভাইয়া, দুইটা সমীকরণকে সমাধান করতে হবে। দুইটা সমীকরণকে সমাধান করে x আর y এর মান বের করে আমাকে x plus y এর মান দেখতে হবে কত আসে। মাঝে মাঝে দুইটা সমীকরণ দিয়ে বলে সমীকরণ দুইটার সমাধান নিচের কোনটি, সমীকরণ দুইটার সমাধান নিচের কোনটি। তো সেই সকল ক্ষেত্রে আমরা সমীকরণকে অপশন টেস্ট করতে পারি। অপশনের ভিতরে যে যে উত্তরগুলো থাকবে সেই সেই উত্তরগুলো সমীকরণকে সিদ্ধ করে নাকি করে না, অর্থাৎ সেটা দিয়ে আমরা চেক করতে পারি। আর এখানে চেক করার চেয়েও সবচেয়ে বড় সুবিধা দুইটা সমাধান করা, কারণ আমাকে এখানে বের করতে বলছে x এর মান আর y এর মান দুইটার যোগফল কত। তো আমি দেখতে পাইতেছি প্রথম যে সমীকরণটা সেটাতে আছে 2x minus y সমান কত, 8, আরেকটা আছে x minus কত, 2y সমান কত, 4। আমি দেখতে পাচ্ছি এখানে যদি দুইটা এখানে কি করি আমরা, যে এখানে 2x এখানে x, এখানে 2x এখানে x, আমি দুইটাকে যদি সমান করতে চাই বা সমাধান করতে চাই, সহজ হিসাবে যদি করি, প্রথমটা থেকে যে কোনো একটার মান বের করে ফেলি, দ্বিতীয়টাতে বসাই দিই। অথবা এটা আমি ধরলাম 1, এটা ধরলাম 2, এমসিকিউ তো সলভ করতেছি তাই না। তার মানে আমি এই দ্বিতীয় সমীকরণ থেকে আমি x এর মানটা বের করে 4 প্লাস কত, 2y, আমি এই মানটাকে কোথায় বসাই দিতেছি, আমি এই মানটাকে 1 নম্বর সমীকরণে বসাই দিতেছি। হ্যাঁ, অর্থাৎ x সমান কত পাইছি, x সমান পাইছি 4 প্লাস কত, 2y। এই মানটা আমরা কততে বসাই দিতেছি, 1 নম্বর সমীকরণে বসাই দিতেছি। তো যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আসছে 2 অফ x এর মান কত পাইছি ভাইয়া, 4 প্লাস কত, 2y। দ্যাট মিন্স এখানে মাইনাস একটা কত আছে, y, অর্থাৎ এখানে বসাই দিছি 2 এর জায়গায় আছে, x এর মান যা পাইছি তা বসাইছি, মাইনাস y এর ঘরে y বসাইছি, এখানে আসছে কত, 8। এখানে দেখতে পাচ্ছি 4 দুগুণা কত, 8, প্লাসের কত আসছে
4y মাইনাস কত y সমান কত 8। তো যদি আমরা একটু ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাবো 8 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, আর এখানে 4টা y থেকে একটা y চলে গেলে 3টা y, আর এই পাশে 8 মাইনাস কত 8, অর্থাৎ দেখা যাচ্ছে 3y সমান 0। যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই দ্যাট মিন্স আমাদের y আসবে কত 0, y আসবে কত 0, অর্থাৎ আমরা বুঝলাম আমাদের কার মান y এর মান কত পেয়ে গেছি, y এর মান 0 পেয়ে গেছি, y এর মান 0 পেয়ে গেছি। যেহেতু y এর মান 0 পাইছি এই মানটা এখন এই যে এটার ভিতরে বসাই দিচ্ছি, এটার ভিতরে আমরা বসাই দিচ্ছি। যদি বসাই দেই তাহলে এমসিকিউতে উত্তরটা কত আসে দেখি আমরা, যে x ইজ ইকুয়াল টু 4 প্লাস 2 ইন্টু 0, কারণ y এর মান 0 পাইছি, এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কত আসতেছে 4 আসতেছে। এই যে 4x এর মান আর y এর মান 0, অর্থাৎ আমাকে বের করতে বলছে x প্লাস y, তো x এর মান কত পাইছি, x এর মান পাইছি 4 আর y এর মান কত পাইছি 0, অর্থাৎ উত্তর কত আসলো আমাদের 4 আসলো, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের উত্তর কত 4, সেই ক্ষেত্রে আমাদের উত্তর কত 4। আর ক্যালকুলেটর দিয়ে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা খুব সহজেই করে ফেলতে পারি। সমাধান করে যেই উত্তর x এর মান আসবে y এর মান আসবে সেটা যোগ করে দিব। কেমনে? যারা ক্যালকুলেটর পারেন তারা মোড সেটআপে গিয়ে ইকুয়েশন সেট করে ফেলতে পারবেন। ফার্স্টে কোথায় যাবেন, মোড বাটনে যাবেন, মোড বাটনে গেলে 5 নম্বরে দেখবেন কি লেখা আছে, ইকুয়েশন লেখা আছে, সেই ইকুয়েশনে যদি যান এরপরে অনেকগুলো চার্ট আসবে, অনেকগুলো চার্ট, সেই চার্টের 1 নাম্বার বাটনটা প্রেস করে আমরা 1 নাম্বার বাটনটা প্রেস করে আমরা এই দুইটা সমীকরণের মান সহগগুলো বসে আমরা x আর y এর মানটা বের করে ফেলতে পারি। আমি যেই ফাংশনের কথা বলছি কোন ফাংশনের, ক্যালকুলেটর হইছে 9991 প্লাস 991 প্লাস ক্যাসিও, আপনি ইউজ করেন, এটাতে কোনো সমস্যা নাই, দেখবেন আপনি এই এমসিকিউ গুলো শর্টকাটে করে ফেলতে পারবেন, অথবা যে কোনো ক্যালকুলেটর দিয়ে আপনি চাইলে যেগুলো ফাংশনাল ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবেন শর্টে। এইটুকু সবাই বুঝতেছি কিনা, সবাই বুঝতেছি কিনা? পরেরটাতে চলে যাই। বলছে y ইকুয়াল টু 2x, বলছে y ইকুয়াল টু 2x এর লেখচিত্রটি কেমন? হ্যাঁ, আমরা একটু জানি ভাইয়া যে কখনো যদি y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx, যেমন y সমান 5x অথবা 3y সমান 2x অথবা 7x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x আর y এর সাথে সহগ থাকতে পারে কিন্তু x আর y এর সাথে সহগ ব্যতীত অন্য কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে আসবে না, অন্য কোনো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে আসবে না। তো সেই সকল ক্ষেত্রে আমরা সমীকরণটাকে বলে থাকি মূল বিন্দুগামী সরলরেখা। সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, একটা মূল বিন্দুগামী সরলরেখা, সেটাকে আমরা বলবো মূল বিন্দুগামী কি সরলরেখা, সেটাকে আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। সবচেয়ে মজাদার যে ব্যাপারটা ভাইয়া সেটা হইলো যে সরলরেখা চিনব কিভাবে, যদি কখনো দেখি x এর পাওয়ারও কত 1, y এর পাওয়ারও কত 1 আলাদা আলাদা ভাবে, তাহলে সেটা একটা মূল বিন্দুগামী সরল, সেটা একটা সরলরেখার সমীকরণ, সেটা একটা সরলরেখার সমীকরণ। আর যদি দেখি সরলরেখার সমীকরণের ভিতরে y ইকুয়াল টু mx, অর্থাৎ শুধু x আর y যুক্ত টার্ম আছে, কোন সংখ্যা আলাদাভাবে যোগ বা বিয়োগ আকারে নাই, তাহলে সেই সকল সমীকরণটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো অনেকে আবার এটাও এমসিকিউতে একটু জেনে রাখি, যদি কখনো xy গুণ আকারে সমান 5 থাকে এটা কি সরলরেখার সমীকরণ, তাহলে সেই সকল কিন্তু আর এটা সরলরেখার সমীকরণ হবে না, অর্থাৎ x আর y আলাদা আলাদা যোগ বা বিয়োগ আকারে থাকতে হবে, গুণ আকারে থাকলে হবে না, কারণ ওর পাওয়ার দেখা মনে হইতেছে 1 কিন্তু আসলে কিন্তু 1 না, কারণ x এর পাওয়ারও 1 y এর পাওয়ারও 1, তারা পরস্পর গুণ অবস্থায় আছে, আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার সবসময় কি হয়, যোগ হয়, অর্থাৎ 2। তো স্কয়ার কখনো যদি এক পাওয়ার ব্যতীত অন্য কোনো পাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু আর সরলরেখার সমীকরণ হবে না, সেটা একটা বক্ররেখার সমীকরণ হয়ে যাবে, সেটা একটা বক্ররেখার সমীকরণ হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাইলাম y ইকুয়াল টু 2x, এটা এই সমীকরণটাকে কি করতেছে, ফলো আপ করতেছে, y ইকুয়াল টু mx, যেহেতু এই সমীকরণটাকে ফলো আপ করতেছে আমরা বলতে পারি তাহলে এই সমীকরণের লেখচিত্রটা হবে 1 মূল বিন্দুগামী আর 2 হইছে একটি সরলরেখা। বলছে অক্ষদ্বয়কে ছেদকারী, মূল বিন্দুগামী হইলে কখনো অক্ষ দুইটাকে কি করে না, ছেদ করে না, অক্ষ দুইটাকে ছেদ করে না, মূল বিন্দুগামী মূল বিন্দু দিয়ে যায়, যে কোনো একটা অক্ষকে ছেদ করে যায়, যে কোনো একটা অক্ষকে ছেদ করে যায়। 6 এর বি, 6 এর বি 1 আর কত 3, থ্যাংক ইউ। এরপরে যাই পরেরটাতে, কি বলছে, একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য, একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য বলে দিছে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি,
ওকে, প্রস্থ অপেক্ষা মানে প্রস্থ থেকে 2 মিটার বেশি কার মান? দৈর্ঘ্যের মান। এবং পরিসীমা বলে দিছে 32 মিটার, পরিসীমা বলে দিছে 32 মিটার। এরপরে বলছে ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার, ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার। তো যদি আমরা দেখি একটা আয়তক্ষেত্র নেই আমরা, তাহলে দেখতে পাবো একটা আয়তক্ষেত্রের ব্যাপারে আমাদেরকে কি বলে দিছে, একটা আয়তক্ষেত্রের ব্যাপারে আমাদেরকে বলে দিছে যে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় এ বি সি ডি, এই আয়তক্ষেত্রের বলছে একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য, একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তো আমি মেঝের দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 2 মিটার বেশি বলতেছে ভাইয়া, তার মানে প্রস্থের মান আমরা জানি না, আমি প্রস্থের মানটা ধরে নিলাম x, তাহলে দৈর্ঘ্যের মানটা হবে প্রস্থ থেকে 2 মিটার বেশি, তার মানে প্রস্থের মান যত তার থেকে ভাইয়া 2 মিটার বেশি দৈর্ঘ্যের মান। তারপরে আমরা প্রস্থ পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি কত? x মিটার। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা x প্লাস 2 মিটার। তো দৈর্ঘ্য পাইলাম, প্রস্থও পাইলাম। আমাকে আবার এখানে পরিসীমার মান বলে দিছে, আর পরিসীমা মানে হইছে ভাইয়া, পরিসীমা মানে হইছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা মানে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অথবা এই ক্ষেত্রটার যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল, যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। তো অথবা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্যের মান কত? x প্লাস 2, প্রস্থের মান কত? x। এই সবগুলোর মান আমাকে কত বলে দিছে ভাইয়া? আমাকে বলে দিছে 32 বলে দিছে। তাহলে আমরা যদি একটু তাকাই এখানে মান কত আসতেছে, তাহলে দেখতে পাবো যে 2 of 2x plus 2 is equal to কত? 32। দেন আমরা যদি হিসাব করে ফেলি 2 দুগুণা কত? 4x প্লাস কত? 4 সমান কত? 32। 4x সমান 32 মাইনাস কত? 4। 4x সমান কত? অর্থাৎ আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 28, x সমান 4 দিয়ে ভাগ করে দিলে কত? 7। 4 7 28, 4 7 28। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি x এর মান অর্থাৎ প্রস্থের মান কত বের হয়ে গেছে? 7 বের হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্যের মান কত? 7 যোগ 2 তার মানে কত? 9। ওকে, আমাকে বলছে ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার, তার মানে দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা 9 মিটার। দৈর্ঘ্য পেয়ে গেছি 9 মিটার। যারা যারা উত্তর পারেন আগে থেকে উত্তর দিয়ে দিবেন ভাইয়া, যারা যারা উত্তর পারেন আগে থেকে তারা জানাই দিবেন। ওকে, আমরা মনে হয় এইটুকু বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। পরেরটাতে গেলাম, বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো ভাইয়া আমরা এখানে দেখতে পাইলাম প্রস্থের মান পাইয়া গেলাম, প্রস্থের মান পাইয়া গেলাম 7 মিটার, আর দৈর্ঘ্যের মান আমরা পাইলাম কত? দৈর্ঘ্যের মান আমরা পাইলাম 9 মিটার। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি 7 নং কত ভাইয়া? 63। 7 নং কত? 63। অর্থাৎ ঘরটির মেঝের ক্ষেত্রফল 63 বর্গ মিটার, 63 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতেছি। রিমঝিম বিশ্বাস 6 এর বি, ও এতক্ষণ পরে কেন রেসপন্স করতেছে 6 এর বি? সবাই কি বুঝতেছি? সবাই বুঝতেছি কিনা একটু জানাই দেন ভাইয়া, সবাই বুঝতেছি কিনা? সবাই রেসপন্স করেন, ভাল লাগবে। পরেরটা কি বলছে? বলছে এত এত বিন্দু সমূহ কোন সমীকরণের লেখের উপর অবস্থিত। এখানে 3টা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দু সমূহ কোন সমীকরণের লেখের উপর অবস্থিত বের করতে বলছে। এই বিন্দু সমূহ কোন সমীকরণের লেখের উপর অবস্থিত। আমাদের প্রথম কন্ডিশন বা প্রথম যেই চেকটা করব আমরা এখানে আমরা অপশন টেস্ট করব। কি টেস্ট? অপশন টেস্ট। এই অপশন টেস্ট এমসিকিউ তে খুবই গুরুত্বপূর্ণ, অপশন টেস্ট এমসিকিউ তে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অপশন টেস্টের মাধ্যমে আমরা অনেকগুলো এমসিকিউ খুব সহজে সলভ করে ফেলতে পারবো। যেমন আমি প্রথম অপশনটাকে ধরতেছি, y সমান কত? 4 মাইনাস কত? 2x। একটু দেখেন ভাইরা কিভাবে অপশন টেস্ট করি। ফার্স্টে প্রথম বিন্দুটা বসাচ্ছি 2 0। তো 2 0 বিন্দুটা যদি বসাই তার মানে y এর মান 2, y এর মান 0 আর x এর মান 4 মাইনাস 2 ইনটু 2, x এর মান 2। তো ভাইয়া এখানে দেখা যাচ্ছে 4 মাইনাস কত? 4 অর্থাৎ 0। অর্থাৎ 0 এর সাথে 0 কি করছে? ম্যাচ করছে। সমান চিহ্নের আগেও 0, সমান চিহ্নের পরেও 0। তার মানে আমরা বুঝলাম প্রথম সমীকরণটাকে এই 2 0 বিন্দুটা সিদ্ধ করতেছে। এবার দেখি 4 4 বিন্দুটা সিদ্ধ করে নাকি করে না। 4 4 বিন্দুটা সিদ্ধ করে নাকি করে না। আমরা যদি এখানে
ওয়াই এর মান কত 4, তো আমি এখানে ওয়াই এর মান 4 লিখলাম। এক্স এর মানও কত 4, তো বসাই এক্স এর মান 4, 4 মাইনাস কত 2 ইনটু 4, তো দেখা যাচ্ছে এই পাশে 4 আর এই পাশে 4 মাইনাস 4 দুগুণা 8, দ্যাট মিন্স -4, যা এটার সাথে কি করে নাই, ম্যাচ করে নাই। যেহেতু ম্যাচ করে নাই, আমার আর বাকিটা চেক করার দরকার নাই, তার মানে প্রথম অপশন বাদ। এরপর দ্বিতীয় অপশনের ভিতরে আবার মান বসাই। এক্স এর মান কত 2, এক্স এর মান যদি 2 বসান তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6 হয়, যা ওয়াই এর মানের সাথে ম্যাচ করে নাই, তার মানে এই অপশনও আমাদের বাদ। এবার এটা দেখি, এক্স এর মান কত 2, এক্স এর মান যদি 2 বসাই তাহলে ওয়াই এর মান আসতেছে কত 2, বসাইলে 2 -4, ওয়াই এর মান -2, যা আমাদের এই সমীকরণটাকে কি করে নাই, স্যাটিসফাই করে নাই, সিদ্ধ করে নাই। পরের সমীকরণটার দিকে তাকাই, যদি ওয়াই এর মান 2 বসাই আর এখানে কার মান, ওয়াই এর মান 0 বসাচ্ছি, ওয়াই এর মান 0। আচ্ছা দেখি আমরা, যদি ওয়াই এর মান 0 বসাই এখানে, তাহলে আমাদের এক্স এর মান কত আসতেছে লাস্টের সমীকরণটার ভিতরে, অর্থাৎ দেখা যাচ্ছে ওয়াই এর মান 2x - 4, আমি ওয়াই এর মান 0 বসাচ্ছি আর এখানে দেখি 2 ইনটু 2 -4, দ্যাট মিন্স 4 - 4 0, তার মানে আমাদের এটা ম্যাচ করছে। এবার 4,4 বসায় দেখি, হ্যাঁ এটার ভিতরে এবার 4 4 বসাচ্ছি, তার মানে ওয়াই এর মান 4, 2 গুণ 4, এক্স এর মানও 4 4, তার মানে 4 দুগুণে 8 থেকে 4 বাদ দিলে 4, তার মানে আমাকে এটাকেও সিদ্ধ করছে, অর্থাৎ এই বিন্দুও সিদ্ধ হয়েছে, এই বিন্দুও সিদ্ধ হয়েছে এটা দ্বারা। এবার 3 নাম্বারটা দেখি, এক্স এর মান 0, 0 যদি হয় 0 এর সাথে যাই গুণ করি 0, দ্যাট মিন্স -4, অর্থাৎ ওয়াই এর মান -4, এই যে ওয়াই এর মান -4, তার মানে আমাদের উত্তর হইছে 4 নাম্বার। এভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে কি করতে পারি, উত্তর দাগাইতে পারি, অপশন টেস্টের মাধ্যমে উত্তর দাগাইতে পারি। পরেরটা কি বলছে, লেখো নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক, লেখো নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা লেখচিত্র যদি আঁকতে চাই, একটা লেখো নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক, অর্থাৎ একটা বিন্দু দিয়ে কখনো কি করা যাবে না, একটা লেখচিত্র আঁকা যাবে না। একটা লেখচিত্র আঁকার জন্য সর্বনিম্ন বিন্দু লাগে দুইটা থেকে বেশিও হইতে পারে, বা 2 এর থেকে কম হবে না, তবে দুইটাও হইতে পারে, অর্থাৎ দুইটা বা তার থেকে বেশি, দুইটা বা তার থেকে বেশি, অর্থাৎ দুইটি বা ততোধিক। এবার পরেরটা কি বলছে, পরেরটা বলছে 2x + y = 5, 3x - 2y = 11, x আর y এর মান কোনটি, অর্থাৎ এইখানেও আমরা অপশন টেস্টের মাধ্যমে এটা সলভ করে ফেলতে পারি। অপশন টেস্ট এতটাই গুরুত্বপূর্ণ যা আমাদেরকে এমসিকিউ সলভ করতে অনেক হেল্প করে। এখানে বলে দিছে 2x + y = কত 5, আরেকটা সমীকরণ বলে দিছে আমাদের 3x - 2y = 11। তো যদি তাকাই দেখি আমরা প্রথম বিন্দুটা এটাকে সিদ্ধ করে কিনা, x এর মান কত 3, 3 দুগুণা কত 6, আর y এর মান কত -1, ভাইয়া 5 এর সাথে মনে হয় ম্যাচ করছে, তো যেহেতু ম্যাচ করছে একটাকে স্যাটিসফাই করলে হবে না, দুইটাকে স্যাটিসফাই করতে হবে। এবার এই মানটা আমরা এটাতে বসাই দেখি, 3 3 কত 9, y এর মান কত -1, তাহলে -1 + 11, তার মানে দেখা যাইতেছে এই ক নাম্বার বিন্দুটা এই প্রথম সমীকরণটাকে সিদ্ধ করছে, দ্বিতীয় সমীকরণটাকে সিদ্ধ করছে। ওকে, তারপরে আমরা বলতে পারতেছি আমাদের উত্তর হইছে ভাইয়া ক নাম্বারটা, উত্তর ক। বাকিগুলো দেখেন করে একটাকে সিদ্ধ করলেও হয়তো আরেকটাকে সিদ্ধ করবে না, তবে যতগুলো বিন্দু দিয়ে দিবে বা যতগুলো সমীকরণ দিয়ে দিবে ওই বিন্দুটা ওই ততগুলো সমীকরণকে কি করতে হবে, সিদ্ধ করতে হবে। আশা করি বুঝতে পারছি, সবাই রেসপন্স করবেন ভাইয়া, সবাই রেসপন্স করবেন, যারা ক্লাস করতেছেন সবাই রেসপন্স করবেন। যদি বুঝতেও পারেন বলবেন হ্যাঁ ভাইয়া বুঝছি, হ্যাঁ বুঝছি, পরবর্তীটাতে যান, তাহলে ভালো লাগবে। এই চ্যাপ্টার থেকে অত বেশি এমসিকিউ আসে না, শুধুমাত্র ওই যে সামঞ্জস্যপূর্ণ যে কনসেপ্টটা পড়াইছি সেই কনসেপ্টটা থেকে প্রতি বছর একটা এমসিকিউ আসবে। আমি এবারও বলে দিচ্ছি আপনাদের ওই কনসেপ্টটা থেকে এবারও এমসিকিউ আসবে, ওই কনসেপ্টটা থেকে এবারও আপনাদের কি আসবে, এমসিকিউ আসবে। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব পরবর্তী চ্যাপ্টারটার, অর্থাৎ 14 নম্বর চ্যাপ্টার, যেখান থেকে এই বছরও এমসিকিউ আসবে। অর্থাৎ আজকে এমন দুইটা চ্যাপ্টার ধরছি যেই দুইটা চ্যাপ্টার থেকে আপনি কমপক্ষে 2 থেকে 4টা এমসিকিউ পাবেন, 2 থেকে 4টা এমসিকিউ পাবেন, মানে মাত্র আজকের ক্লাসটা করেই আপনি 2 থেকে 4টা এমসিকিউ পেয়ে যাবেন বোর্ড পরীক্ষায়, এবং হুবহু, ভাগ্য ভালো থাকলে হুবহু আসবে। দেখেন আপনি, আমি যা পড়াচ্ছি তা থেকে হুবহু যদি না পান এরপর আমাকে বললেন। হ্যাঁ, লাইভ তো থাকবে, লাইভ যেহেতু থাকবে তার মানে অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে কিনা আমি মিলাই দেখাবো যেদিন প্রশ্ন পরীক্ষা হবে যেদিন। ওকে,
আমরা পরবর্তীটাতে যদি যাই, দেখি ভাইয়া, অর্থাৎ আমরা এখন যে চ্যাপ্টারটা করব, সবাই ক্যালকুলেটর নিয়ে বসেন এবং খুবই সহজ, মুখে মুখে উত্তর করে ফেলা যায়, মুখে মুখে উত্তর করে ফেলা যায়, বেশিক্ষণ লাগবে না ভাইয়া, বেশিক্ষণ লাগবে না, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বেশিক্ষণ লাগবে না, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সবাই একটু তাকাবেন, সবাই তাকাবেন। ওকে, অর্থাৎ প্রথম যে এমসিকিউটা আমরা দেখি, সাধারণ গণিত অধ্যায় 14, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা। আমরা দেখি যাই, কি বলছে, এইচ অক্ষরটির ঘূর্ণন কোণ কত, এইচ অক্ষরটির ঘূর্ণন কোণ কত। তো আমরা দেখি এইচ অক্ষরটাকে আমরা এবার ওরে নিয়ে একটু খেলাধুলা করি। এইচ অক্ষর, হ্যাঁ, যদি দেখি এটা একটা এইচ অক্ষর, এটাকে যদি একবার আমরা সব প্রত্যেকটা অক্ষর বলি, সবকিছুকে আমরা 90 ডিগ্রি কোণে ঘুরাই, সর্বপ্রথম 90 ডিগ্রি কোণে ঘুরাই ঘুরাই দেখি যে কত ডিগ্রি কোণে ঘুরানোর পর ওই বর্ণটি আবার আগের মতো আসে, অর্থাৎ ঘূর্ণন কোণ। ঘূর্ণন কোণ বলতে এই চক্রটাকে কত ডিগ্রি কোণে ঘুরাইলে আবার আগের অবস্থানে আসে। তো আমরা একটু দেখি, যদি এই চক্রটাকে আমরা প্রথম 90 ডিগ্রি কোণে ঘুরাই, প্রথম 90 ডিগ্রি কোণে যদি আমরা কি করি, ঘুরাই, তাহলে দেখা গেছে এটা দাঁড়ানো ছিল, এই এজটা শুয়ে পড়ে, অর্থাৎ কত ডিগ্রি কোণে ঘুরাইছি, 90 ডিগ্রি কোণে। এটাকে যদি আবার 90 ডিগ্রি কোণে ঘুরাই, দেখা গেছে আবার দাঁড়ায় যাবে, অর্থাৎ এই এইচ এর সাথে এই এইচ এর কোনো পার্থক্য হইছে ভাইয়া? না, যেহেতু হয় নাই, তারপরে আমরা কয়বার ঘুরাই হইছি বা কত ডিগ্রি কোণে ঘুরাইছি, 90 ডিগ্রি আর 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি কোণে ঘুরাইছি। কত? 180 ডিগ্রি কোণে। তার মানে আমরা পাইলাম এই চক্রটির ঘূর্ণন কোণ 180 ডিগ্রি, এই চক্রটির ঘূর্ণন কোণ 180। আশরাফুল রহমান বলছে 180। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই চ্যাপ্টারটা মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলেন, বোর্ড পরীক্ষার আগে নতুন আর পড়া লাগবে না, আপনি দেখবেন এখনই করে ফেলতে পারতেছেন, এখনই করে ফেলতে পারতেছেন, বোর্ড পরীক্ষা আপনার জন্য বোনাস মার্ক হয়ে থাকবে, বোনাস মার্ক। ওকে, ম্যাথ নাকি সবাই ভয় পায়। দেখেন, রম্বসের প্রতিসাম্য রেখা, রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি, রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এবারও এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? ভাইয়া একটা রম্বস যদি আঁকি, আমি একটা রম্বস যদি আঁকি, তাহলে দেখতে পাবো রম্বসের প্রতিসাম্য রেখা চাইছে, অর্থাৎ আমি ধরলাম এটা একটা রম্বস, এই রম্বসটার দিকে যদি আমি তাকাই, এই রম্বসটাকে কয়টা উপায়ে ভাগ করলে, এই রম্বসটাকে কয়টা উপায়ে ভাগ করলে প্রতিটা ভাগ পরস্পর সমান হবে, এই কয়টা রেখা দ্বারা, এই রম্বসটাকে কয়টা রেখা দ্বারা ভাগ করলে ওই দুইটা ভাগ পরস্পর কি আসবে, সমান আসবে, এরকম রেখা কয়টা পাওয়া যাবে? তো যদি আপনারা বাসায় একটা রম্বস আঁকেন বা একটা আপনি কেচি দিয়ে একটা রম্বস আকৃতির টুকরা, কাগজের টুকরা কেটে নিলেন, এবার এটাকে আপনি ভাঁজ করেন। ওকে, এমন ভাবে ভাঁজ করেন যাতে দুই পাশ পরস্পর কি হয়, এমন ভাবে ভাঁজ করেন যাতে দুই পাশ পরস্পর সমান হয়। আমি দেখেন একমাত্র এখানে ভাগ করার ফরম্যাট আমি দেখতে পাচ্ছি, যদি আপনি কিভাবে ভাগ করেন, ফার্স্টে দেখেন আমি যদি এইভাবে ভাগ করতেছি, খেয়াল করবেন, যদি এভাবে ভাগ করি, যদি এভাবে ভাগ করি, তাহলে দেখতে পাবেন এই যে একটা, অর্থাৎ এই পাশ আর এই পাশ পরস্পর কি এসে পড়লো, সমান এসে পড়লো, এই পাশ এই পাশ সমান, অর্থাৎ একটা রেখা পাইছি। আমি যদি আরেকটা রেখা নেই, আমি যদি আরেকটা রেখা নেই, অর্থাৎ দেখেন অলরেডি এই পাশ আর এই পাশ সমান, আবার এই পাশ আর এই পাশ সমান, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি দুইটা প্রতিসাম্য রেখা পাইছি। অনেকে বলে যে ভাইয়া এভাবে কেন দিলেন না আপনি, যে এভাবে কেন দিলেন না? তো অনেকে আমি বলতে চাই, যদি আমি এইভাবে রেখাটা দেই, যদি আমি এইভাবে রেখাটা দেই, সোজাভাবে রেখাটা দেই, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে এই পাশের ক্ষেত্রফল আর এই পাশের ক্ষেত্রফল পরস্পর কি আসবে না, সমান আসবে না। যদি আমি এইভাবেও নেই, যদি আমি এইভাবেও নেই, তাও কি আসবে না, সমান আসবে না। অর্থাৎ উপরের পার্ট আর নিচের পার্টের ক্ষেত্রফল ভাঁজ করলে সমান আসবে না। যেহেতু আসবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? রম্বসের প্রতিসাম্য রেখা শুধুমাত্র কয়টি? দুইটি। রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি। রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি পাই আমরা। রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? দুইটি। রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? দুইটি।
আশা করি সবাই বুঝতে পারতেছি। রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি। পরেরটাতে যাই। একটি বর্গের কতটি প্রতিসাম্য রেখা আছে? একটি বর্গের কতটি প্রতিসাম্য রেখা আছে? যদি ক্ষেত্রটা হয় আগের প্রশ্নের মতনই বর্গ, এবার কিন্তু আমাকে বর্গ বলছে। হ্যাঁ, যদি একটা বর্গ নেই, খেয়াল করি ভাইয়া, যদি একটা বর্গ নেই তাহলে সেই সকল ক্ষেত্রে প্রতিসাম্য রেখা আসতেছে আমাদের টোটালি কয়টা? প্রতিসাম্য রেখা আসতেছে আমাদের টোটালি এইটা একটা, ওকে, আবার এটা একটা প্রতিসাম্য রেখা, আরেকটা যদি নেই এটাও একটা প্রতিসাম্য রেখা। অর্থাৎ বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুইটা পেয়ে গেছি, অলরেডি দুইটা। আরেকটা যদি আমি নেই, অর্থাৎ যদি আমি মাঝ বরাবর দাগ দিই তাও কিন্তু আমাদের একটা প্রতিসাম্য রেখা হবে। আবার যদি আমরা এইভাবেও দাগ দিই তাও আমাদের প্রতিসাম্য রেখা হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের প্রতিসাম্য রেখা আসছে কয়টা? প্রতিসাম্য রেখা আসছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ বর্গের প্রতিসাম্য রেখা চারটি, রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি, রম্বসের প্রতিসাম্য রেখা দুইটি, বর্গের প্রতিসাম্য রেখা চারটি। আশা করি বুঝতে পারতেছি। পরবর্তী এমসিকিউতে যাই। নিচের কোনটি সুষম বহুভুজ? নিচের কোনটি সুষম বহুভুজ? সুষম বহুভুজ বলতে বোঝায় যদি আমি একটা রেখা দ্বারা একটা চিত্রকে এমন ভাবে বিভক্ত করি যাতে দুই পাশের ক্ষেত্রফলের মান কি আসে? সমান, তাহলে সেইটাকে আমরা বলতেছি সুষম বহুভুজ। যেমন বলছে শুধু ত্রিভুজ, শুধু ত্রিভুজ বললে কখনো সুষম বহুভুজ হবে না। যদি বলতো সমবাহু ত্রিভুজ তাহলে অবশ্যই উত্তরটা অ্যাকসেপ্টেড হইতো, কিন্তু শুধুমাত্র ত্রিভুজ বলছে বলে হবে না। বর্গক্ষেত্র বলছে, ভাইয়া বর্গের চারটা বাহু পরস্পর কি হয়? সমান হয়। বর্গের চারটা বাহু পরস্পর সমান হয়, আবার চারটা কোণও পরস্পর সমান হয়। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারতেছি এই সুষম, নিচের কোনটি সুষম বহুভুজ? যেহেতু চারটা বাহুও সমান আবার চারটা কি কোণও সমান বর্গের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এটাই একটা সুষম বহুভুজ। এখানে বলছে পঞ্চভুজ, না পঞ্চভুজের পাঁচটা বাহু আছে। এখন পাঁচটা বাহু কি সমান নাকি সমান না আমরা কিন্তু জানি না, কোনগুলো কি সমান নাকি সমান না আমরা জানি না। রম্বস, এটা অনেকে উত্তর হিসেবে দাগায়, কিন্তু রম্বসের চার বাহু সমান কিন্তু চারটা কোণ কিন্তু পরস্পর সমান না, বিপরীত দুইটা কোণ পরস্পর সমান। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহুও সমান, চারটা কোণও সমান। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নিচের কোণটি সুষম বহুভুজ অর্থাৎ বর্গক্ষেত্র, নিচের কোণটি সুষম বহুভুজ অর্থাৎ বর্গক্ষেত্র। পরেরটাতে যদি যাই, বলছে একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি? একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি? একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি? ভাইয়া এখানে যেহেতু একটা পাখা বলছে, পাখাটা কত পাখা বিশিষ্ট সেই ব্যাপারে কোনো কিছু বলে নাই, অর্ধ ঘূর্ণন চাইছে। একটা পাখা যত ঘূর্ণন বিশিষ্টই হোক, যত পাখা বিশিষ্টই হোক, একটা পাখা এক বিন্দু থেকে যাত্রা শুরু করে যখন আবার আরেক বিন্দুতে আসে তাহলে সেই সকল ক্ষেত্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 360 ডিগ্রির অর্ধ ঘূর্ণন কত? 360 ডিগ্রির অর্ধ ঘূর্ণনের পরিমাণ 180 ডিগ্রি। 360 ডিগ্রি, একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ 360 ডিগ্রি। আশা করি বুঝতে পারতেছি। পরেরটাতে কি বলছে? বৃত্তের প্রতিসাম্য রেখা। ভাইয়া এটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা। আপনাদের ভাগ্য ভালো থাকলে এবারও দিয়ে দিবে, যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে এবারও এই এমসিকিউটা আপনারা পরীক্ষা পাবেন যে বৃত্তের প্রতিসাম্য রেখা কতটি? বৃত্তের প্রতিসাম্য রেখা কতটি? ভাইয়া বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য, বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য। কিভাবে? যদি আমি একটা বৃত্ত নেই, যদি আমি একটা বৃত্ত নেই, এই বৃত্তটাকে অনেকগুলো কি দিয়ে, রেখা দিয়ে আমরা কি করতে পারবো ভাইয়া? ডিভাইড করতে পারবো, অনেকগুলো রেখা দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। একটা, তাও আমাদের উপরের পাশ নিচের পাশ সেম থাকবে। আবার যদি নেই কিভাবে? এইভাবে, তাও আমাদের এই পাশ সেম থাকবে। যদি আমরা নেই এইভাবে, তাও সেম থাকবে। যদি নেই আমরা কিভাবে? এইভাবে, তাও শেষ নাই। অর্থাৎ আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি কি করতে পারবেন? ভাগ করতে পারবেন। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে এই প্রতিসাম্য রেখা আপনি যত ভাবে নেন প্রত্যেকটা ভাগ পরস্পর কি হইতে থাকবে? সমান হইতে থাকবে। তারপর আমরা পাইলাম বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য। 6 কি বলছে? অসংখ্য। থ্যাংক ইউ রিমঝিম বিশ্বাস, থ্যাংক ইউ। আশরাফুর রহমান বলছে ডি, থ্যাংক ইউ। 6, 7 নাম্বার, পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কত? আমরা একটু আগে বলে আসছি একটা পাখা
একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি আবার আরেকটা বিন্দুতে এসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্ধ ঘূর্ণন হয় 180 আর পূর্ণ ঘূর্ণন হবে 360 ডিগ্রি। পূর্ণ ঘূর্ণন হবে কত? 360 ডিগ্রি। পূর্ণ ঘূর্ণন হবে 360 ডিগ্রি। আশা করি এটাও বুঝতে পারছি। ওকে, পরেরটাতে যাই। জেড অক্ষটির জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কোনটি? হ্যাঁ, অর্থাৎ জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা যদি আমরা খেয়াল করি, ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, আমি জেড বর্ণটা এখানে লিখতেছি, এইভাবে লিখলাম, এই যে জেড, এটাকে যদি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলতে এটাকে কয়বার ঘুরাইলে আগের অবস্থানে যায়, জেড বর্ণটাকে কয়বার ঘুরাইলে আগের অবস্থানে যায়, জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কোনটি? জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কয়টি? ওকে, অর্থাৎ যদি একটু তাকাই যে জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা চাইছে, ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলতে বুঝাইতেছি যে এখানে কয়টা উপায়ে আমি এটাকে ভাগ করলে আমাদের কি আসবে, জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা পাওয়া যাবে। অর্থাৎ কত ভাবে ভাগ করলে আমাদের কি মান আসবে, একদম হুবহু সেম মান আসবে। হ্যাঁ, কয় ভাবে ঘুরাইলে, তো আমি একটু দেখি, এটাকে যদি প্রথমবার ঘুরাই আমি তাহলে কেমন আসবে, এটা দেখা যাবে এমন আসবে, তাই না? এটাকে যদি একবার ঘুরাই, যদি আবার ঘুরাই তাহলে কেমন আসবে, এই যে এমন আসবে। তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কোনটি, নিচের 1 2 3 নাকি 4? অর্থাৎ দেখতে পাইতেছি আমরা কয়বার ঘুরাইছি, 2 বার। অর্থাৎ জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কোনটি, 2। জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কোনটি, 2। জেড বর্ণটির ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 2। অর্থাৎ আমরা যদি পরেরটাতে যাই, বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? একটু আগে বলে আসছি, বৃত্তকে কয়টা উপায়ে ঘুরাইলে সে আবার আগের অবস্থানে আসা পড়ে, বৃত্তটাকে কয়টা উপায়ে ঘুরাইলে সে আবার আগের অবস্থানে আসা পড়ে, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা বলতে পারতেছি ভাইয়া বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হইছে ভাইয়া কত, অসীম। কারণ আমরা দেখছিলাম প্রতিসাম্য রেখা কয়টি, অসীম। তাহলে প্রতিসাম্য মাত্রা কয়টি, অসীম। বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা অসংখ্য, বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা অসংখ্য। মনিকা বলতেছে 2। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর বৃত্তের ক্ষেত্রে আসবে কত, অসীম। বৃত্তের ক্ষেত্রে আসবে অসীম। সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? তো সমবাহু ত্রিভুজ যেহেতু, আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, প্রতিসাম্য রেখাকে যদি আমি দেখাইতে চাই, একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, প্রতিসাম্য রেখা বলতেছি আমরা যে এই ত্রিভুজটাকে আমি 3টা বাহু দিয়ে মনে হয় সমান ভাগে ভাগ করতে পারবো। যেমন আমি দেখতে পাচ্ছি, যদি আমি একটা রেখাকে এইভাবে নেই, তারপরও এই পাশের ভাগ আর ওই পাশের ভাগ পরস্পর কি আসবে, সমান আসবে। এই পাশের ভাগ আর ওই পাশের ভাগ পরস্পর কি আসবে, সমান আসবে। আবার আমি যদি আরেকটা নেই, কিভাবে নিচ্ছি, আমি এইভাবে নিচ্ছি, তাও আমাদের এই পাশের ভাগ আর ওই পাশের ভাগ পরস্পর কি আসবে, সমান আসবে। ওকে, আমি যদি এইভাবেও নেই, তাও আমাদের কি আসবে বলেন তো, সমান আসবে। অর্থাৎ প্রত্যেকটা ভাগ পরস্পর কি আসবে, সমান আসবে। প্রত্যেকটা ভাগ পরস্পর কি আসবে, সমান আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা হচ্ছে আমাদের 3টি। একটা সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? 3টি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা 3টি। পরের এমসিকিউতে কি বলছে, আশরাফুর রহমান বলছে 9, জি মিম বলছে কত, 9 এর 4। 9 এর 4। এত পরে কি রিপ্লাই কেন আসতেছে, লেটে আসে? আমার কথা লেটে শোনা যাচ্ছে? বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার বলছে 9 এর 4। ওরা এখন রিপ্লাই দিতেছে তাহলে, নাকি আমি পরে দেখতেছি? কি বলছে এটা করলাম, পরেরটা। 4 পাখা বিশিষ্ট ঘূর্ণন প্রতিসমতার অর্ধমাত্রা কত? 4 পাখা বিশিষ্ট ঘূর্ণন প্রতিসমতার অর্ধমাত্রা চাইছে। ভাইয়া 4 পাখা যদি হয় তাহলে আমরা প্রত্যেকবার আমরা যদি ঘুরাই তাহলে এটা দেখা গেছে 3 পাখা বিশিষ্টর ক্ষেত্রে আলাদা ব্যাপার, 4 পাখা বিশিষ্টর ক্ষেত্রে আলাদা ব্যাপার। যদি 4 পাখা বিশিষ্ট একটা ফ্যান হয় তাহলে সেই সকল ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে ঘুরলে, অর্থাৎ 4 বারে ঘুরে আমরা আগের অবস্থানে আসতে পারি, 4 বারে ঘুরে আমরা আগের অবস্থানে আসতে পারি। অর্থাৎ আমরা যদি এটা 4 পাখা বিশিষ্ট একটা ফ্যান ধরি, এটা যদি ধরি আমি এ, এটা বি, এ বি সি ডি, যদি এভাবে ঘুরাই, প্রথমবার ঘুরাইলে কিন্তু কেমন আসবে, এটা আসবে এ, এটা বি, এটা সি, এটা ডি। এটাকে যদি আবার ঘুরাই, রোটেশন হয়, অর্থাৎ যদি এভাবে রোটেট হইতে থাকে তাহলে সেই সকল ক্ষেত্রে কিন্তু এভাবে আসবে। আবার যদি এভাবে ঘুরাই তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। যদি আবার ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে
এটা এ, এটা বি, এটা সি, সরি এটা কত আসবে? এটা আসবে এ, এটা বি, এটা সি, এটা ডি। যদি আমি এটাকে আবার ঘুরাই, দেখা গেছে এ বি সি ডি, 1 2 3 4, অর্থাৎ কয়টা ভাবে ঘুরাইছি? 1 2 3 4, চারটা উপায়ে ঘুরাইছি, অর্থাৎ চারটা ভাবে ঘুরাইয়া চারটা 90 ডিগ্রি কোণে ঘুরাইছি, চারটা 90 ডিগ্রি কোণে ঘুরাইছি। যেহেতু চারটা 90 ডিগ্রি কোণে ঘুরাইয়া আমরা আবার আগের অবস্থানে আসছি, তার মানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হয়েছে 4, কিন্তু আমাকে বলছে অর্ধমাত্রা। অর্ধমাত্রা তাহলে কত হবে? 2 হবে। অর্ধমাত্রা কত হবে? 2 হবে। 11 ক, থ্যাংক ইউ। মিম বলছে 11 ক, থ্যাংক ইউ ভাইয়া। পরে কি বলছে? ইংরেজি বর্ণমালার প্রতিসাম্য রেখা আছে। দেখি এখানে কোন বর্ণটার প্রতিসাম্য রেখা বলতে কোন বর্ণটাকে ভাগ করলে সেম জিনিস পাওয়া যায়, কোন বর্ণটাকে ভাগ করলে সেম জিনিস পাওয়া যায়। যেমন এ বর্ণটার দিকে যদি তাকাই, এ বর্ণটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এ বর্ণটাকে যদি আমি ভাগ করি, এইভাবে যদি ভাগ করি, তাহলে এই পাশের ভাগ আর এই পাশের ভাগ পরস্পর কি আসবে? সমান। তার মানে এ বর্ণটার একটা ঘূর্ণন প্রতিসমতা আছে, অর্থাৎ প্রতিসাম্য রেখা আছে। বি বর্ণটার দিকে যদি তাকাই, বি কে যদি আমরা এইভাবে ভাগ করি, তাহলে উপরের পার্ট আর নিচের পার্ট কি আসবে? সেম আসবে। তার মানে বি বর্ণটার একটা ঘূর্ণন প্রতিসমতা আছে বা প্রতিসাম্য রেখা আছে। সি বর্ণটাকেও যদি আমি ভাগ করি, তাহলেও কিন্তু আমার একটা প্রতিসাম্যতা পাবো। তার মানে আমি প্রথমটার অপশন অ্যাকসেপ্ট করলাম। দ্বিতীয়টা বলছে এইচ, অর্থাৎ যদি তাকাই এইচ এর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার প্রতিসাম্য রেখা আছে, এইচটাকে যদি আমি এইভাবে ভাগ করি, তার মানে আমাদের প্রতিসাম্য রেখা আছে, প্রতিসাম্য রেখা এইচ এর আছে। ওতে যদি দেখি, ও এর তো অবশ্যই আছে, অসংখ্য আছে। আই এর ক্ষেত্রে যদি বলি, আই এর ক্ষেত্রে তো আমাদের অবশ্যই একটা ঘূর্ণন প্রতিসমতা রেখা আছে, মাঝ বরাবর ভাগ করলে আবার আগের মতো হয়ে যায়। তার মানে আমাদের এই প্রথম দুইটা নাম্বার অপশনও ঠিক আছে। এবার এম এর দিকে তাকাই, ভাইয়া এম বর্ণটার ঘূর্ণন প্রতিসাম্য আছে? হ্যাঁ আছে। যদি মাঝ বরাবর কাটি, তাহলে এই পাশের মান আর ওই পাশের মান কি আসবে? সমান আসবে। এবার এন এর মানের দিকে যদি তাকাই, এন এই সবচেয়ে ঝামেলাপূর্ণ ওয়ার্ড হয়েছে এন। এন কে প্রতিসাম্য করা যায় না, অর্থাৎ এন কে যদি ভাগ করি হুবহু সেম মান পাওয়া যাবে না। সিমিলার ওয়েতে পি কেও যদি ভাগ করি, তাও আমরা পি ভাগ করা যায় না, অর্থাৎ সেম মান আসবে না, অর্থাৎ এটারও নাই। তার মানে আমাদের অপশন 3 নাম্বারটা কাটা, অর্থাৎ উত্তর আসবে আমাদের কত? 1 আর 2। উত্তর আসবে আমাদের কত? 1 আর 2। 11 ক বলছে কে? জি মিম ও আগেরটা উত্তর দিছে। পরে দেখেন কি বলছে, 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের, 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত ডিগ্রি? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সবসময় আমরা যাই না থাকি যে 3 পাখা তো 3টাই হয়, তো 4 পাখা বিশিষ্ট উল্লেখ করে থাকলে আলাদা হিসাব, 3 পাখা বিশিষ্ট উল্লেখ করে থাকলে আলাদা হিসাব। যে একটা ফ্যান, আমরা যদি 3 পাখা বিশিষ্ট একটা ফ্যান দেখি, 3 পাখা বিশিষ্ট যদি একটা ফ্যান দেখি, এই যে এইভাবে মূলত 3 পাখা বিশিষ্ট একটা ফ্যান, এই ফ্যানের ক্ষেত্রে যদি আমি তাকাই, যদি 4 পাখা বিশিষ্ট হইতো, তাহলে সেই সকল ক্ষেত্রে কিন্তু ফ্যানটা 90 ডিগ্রি কোণে করে ঘুরতো, 90 ডিগ্রি করে ঘুরতো, প্রতিবার 90 ডিগ্রি কোণে ঘুরবে, প্রতিবার 90 ডিগ্রি কোণে ঘুরবে যদি 4 পাখা বিশিষ্ট কি বলে? ফ্যান। আর যদি আমরা দেখি এটা সহজ হিসেবে পাওয়া যায় 360 টোটাল কোণকে যতটা পাখা ততটা দিয়ে ভাগ করা, অর্থাৎ কত? 90 ডিগ্রি। আর এখানে পাখা, অর্থাৎ পাখা আছে কয়টা? 3টা। তাহলে 360 কে আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। যদি ভাগ করি 120 ডিগ্রি। ওকে, তো পাখার সংখ্যা যদি 3টা বলে 8টা বলে আমার জানার দরকার নাই, আমি 360 কে যতটা পাখা দেয়া আছে ততটা পাখা দিয়ে ভাগ করলেই আমার কোণের মান এসে পড়বে। বলছে 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। কি বলছে? ওই দেখ, অধরা কি বলছে? ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওরে থুতু দিয়ে দে, থুকু স্যার না, ওরে থুতু দে, ওরে মোজা দিয়ে পিটা। এবার দেখ পরেরটাতে যা, কি বলছে? ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এম এন ও সদৃশ হলে, স্বাধীন রেডি হইতে বল, আমার কিন্তু শেষ, প্রায় শেষের দিকে মনে হয়। ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এম এন ও সদৃশ হলে, দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ বলে দিছে। কখনো যদি দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ বলে দেয়, কখনো যদি
দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ বলে দেয়। খেয়াল করি ভাইয়া, এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ আমি ধরলাম, এই একটা ত্রিভুজ যদি কখনো দুইটা ত্রিভুজ পরস্পর কি বলে দেয়, সদৃশ বলে দেয়। সদৃশ মানে যদি একটা ত্রিভুজের দুইটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটা কোণের হুবহু সমান এসে পড়ে, তাহলে 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজকে পরস্পর সদৃশকোণী ত্রিভুজ বলবো। দুইটা ত্রিভুজকে আমরা পরস্পর সদৃশকোণী ত্রিভুজ বলবো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ বি সি যদি ত্রিভুজ হয়, যদি এবিসি ত্রিভুজ হয়, বা আমাকে এখানে বলছে ফার্স্টে পি কিউ আর ত্রিভুজ, তা আমি একটু পি কিউ আর দিই। এটা হচ্ছে আমাদের পি কিউ আর। আরেকটা ত্রিভুজের নাম কি বলছে, এম এন ও। এম এন ও বলছে যদি পি কোণের মান এম কোণের সমান হয়। খেয়াল করি ভাইয়া, যদি পি কোণের মানটা যদি এম কোণের সমান হয়, কিউ কোণের মানটা যদি এন কোণের সমান হয়, আর আর কোণের মানটা যদি ও কোণের সমান হয়, হবে মানে এটা সদৃশকোণী হলে এটা হবেই। তার মানে প্রথম অপশন ঠিক আছে, প্রথম অপশন ঠিক আছে ভাইয়া। যদি কখনো সদৃশকোণী প্রমাণ হয়ে যায়, তাহলে ভাইয়া প্রত্যেকটা কোণ যেহেতু সমান হয়, ওদের বিপরীত বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। যেহেতু পি আর এম সমান, তাহলে পি বাহুর বিপরীত, পি কোণের বিপরীত বাহুটা হইছে কিউ আর এটার বিপরীত বাহুটা কত, ও এন। এই দুইটার অনুপাত। আবার এই যে কিউ আর এন যেহেতু সমান, এটার বিপরীত বাহু কত, পি আর, এটার বিপরীত বাহু কত, ও এম। আবার যেহেতু আর আর ও সমান, তাহলে আর এর বিপরীত বাহুটাকে ধরতেছি আমরা কত, পি কিউ। সহজভাবে মনে রাখার জন্য বলতেছি, বাট এগুলো থিওরি আলাদা। এটার এম এন বড় আছে, হ্যাঁ থিওরি গুলো বড় আছে, আমি শর্টকাটে শিখিয়ে দিতেছি। তাহলে এই সকল ক্ষেত্রে প্রত্যেকটা অনুরূপ বাহুর অনুপাত পরস্পর সমান আসবে। তো দেখি আমরা, পি কিউ বাই এম এন, ঠিক আছে, পি কিউ বাই এম এন। কিউ আর বাই ও এন, ও এন ও, ঠিক আছে। পি আর বাই ও এম, ঠিক আছে। তার মানে আমাদের 2 নাম্বার অপশনও কি আছে ভাইয়া, ঠিক আছে, 2 নাম্বার অপশনও ঠিক আছে। শেষেরটা কি বলছে, ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর, মানে এই ত্রিভুজ ক্ষেত্র এম এন ও, এই ত্রিভুজ ক্ষেত্রের কিউ আর স্কোয়ার। ভাইয়া যদি দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশকোণী হয়, তাহলে মনে রাখবা ভাইয়া যে তাদের অনুরূপ বাহুগুলোর বর্গ অনুপাত, অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাত পরস্পর সমান। অর্থাৎ এটাকে ধরছে কত, কিউ আর স্কোয়ার, এটার অনুপাত ও এন স্কোয়ারের সমান। আবার তুমি চাইলে বলতে পারতা ভাইয়া পি কিউ স্কোয়ার কার সমান, এম এন স্কোয়ারের সমান। তুমি চাইলে ভাইয়া বলতে পারতা পি আর স্কোয়ার আর কার সমান, ও এম স্কোয়ারের সমান। তার মানে আমাদের তিনটা অপশনই সত্য, তিনটা অপশনই আমাদের সত্য। আশা করি বুঝতে পারছি। কি বলছে ভাইয়া, ফোনের ভিতরে থুতু কেমনে দিবেন, ওরে ফোনের ভিতর থেকে দেওয়া দরকার। ডিএআরই মেবি। ভাইয়া ফোনের ভিতরে থুতু কেমনে দিবেন, ভাগ্যিস ফোনে আছি, কিছু বললে কেউই কিছু করতে পারবে না। আচ্ছা আমরা ওই ফোনের ভিতর থেকেই তোরে থুতু দিব। ওকে নানির জি, ও অধর একটা এনপি না এনজি, এন জি, তুই একটা এনজি। ওকে, অফলাইনে থাকলে আমি ঠিকই পৌঁছাই দিতাম। এই অ্যাকাউন্টে থুতু সবার পক্ষ থেকে আনোয়ার স্যারের জন্য একটা ডেয়ার আছে। আচ্ছা কি পরেরটাতে যাই, কি বলছে 15 নাম্বার বলছে এটা একটা ত্রিভুজ বলে দিছে যে এই বিসিটা কিন্তু এডিই এই ত্রিভুজের মধ্যবিন্দু না। অর্থাৎ বিসিটা কিন্তু এই ত্রিভুজের মধ্যবিন্দু না, বলে দিছে জাস্ট বিসিটা ডিই এর সমান্তরাল। বিসিটা ডিই এর কি সমান্তরাল যদি হয়, তাহলে সেই সকল ক্ষেত্রে এবি বাহুর অনুপাত, ভাইয়া বুঝি, এবি বাহুর অনুপাত, অর্থাৎ এবি বাহুর অনুপাত আর আমি যদি নেই বিডি বাহুর অনুপাত, এই দুইটা অনুপাতের মান এসি বাহুর অনুপাত আর সিই বাহুর অনুপাত পরস্পর সমান। এটা একটা সত্য ইনফরমেশন। আবার যদি বলি এবি বাহুর অনুপাত এডি, এডি বাহুর অনুপাত পরস্পর সমান হবে
এসি বাহুর অনুপাত এই বাহুর অনুপাতের পরস্পর সমান হবে। আরেকটা বলি ভাইয়া, বিডি বাহুর অনুপাত আবার এডি বাহুর অনুপাতের সমান হবে, অর্থাৎ সিই বাহুর অনুপাত ও রেডি হয়েছে রে, ক্লাস নেবে না? সিই বাহুর অনুপাত এসি বাহুর অনুপাতের কি সমান। অর্থাৎ আমি এখানে যেগুলো লিখছি যে এই বিডি অনুপাত আর এবি এর অনুপাত, এডি এর অনুপাত পরস্পর সমান, সিই এর অনুপাত এই এর অনুপাত, তো এটা বলে লিখছি, এটা এই হবে, এই এর অনুপাত পরস্পর সমান। এই চিত্রটা থেকে আমরা এই তিনটা ইনফরমেশন শিখে যাব। তো এবার অপশনে দেখেন কোনটা আছে, এবি ইজ টু বিসি, আর এডি ইজ টু ডিই, আর কি বলছে, এডি ইজ টু বিডি, এই ইজ টু সিই। তার মানে আমাদের অপশন এডি ইজ টু বিডি, এই ইজ টু ইসি। ওকে, তার মানে আমাদের অপশনের সত্যটা কোনটা, এডি বিডি এই ইসি। আর কোনটা সমান আছে, বিসি ইজ টু ডিই, এডি ইজ টু এই, না আরেকটা বলছে এডি ইজ টু ডিই, না এটাও আমাদের হবে না, এডি ইজ টু ডি। তার মানে উত্তর আমাদের কোনটা, খ নাম্বারটা উত্তর। আমরা এই তিনটা জেনে রাখবো, যেটা আমাদের অপশনে থাকবে সেটা আমরা দাগাবো। ওকে, কি বলে, আচ্ছা পরে কি বলছে, যে এটা এইখানে একটা মান দিয়ে দিছে, এই মানটার মান 5 বলে দিছে। হ্যাঁ, অর্থাৎ এসি এর মান আমাদের 5, আর এই ডিটা এবি এর মধ্যবিন্দু। হ্যাঁ, ডিটা এবি এর কি মধ্যবিন্দু। তাহলে আমরা একটু দেখি, অর্থাৎ এই ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এই ইনফোটা এখানে লেখা আছে, থাকবে। হ্যাঁ, তো বলে দিচ্ছে জাস্ট এসি এর মান বলে দিচ্ছে 5। এবার যে কনসেপ্টটা এখানে বলছে যে বিসি কত একক, তো যেহেতু এটাও একটা মধ্যবিন্দু, এটাও একটা মধ্যবিন্দু, তাহলে একটা ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের মান তৃতীয় বাহুর কি হয়, অর্ধেক হয়, তাই না? তৃতীয় বাহুর অর্ধেক হয়, আর কি হয়, সমান্তরাল হয়। অর্থাৎ ডিটা সমান্তরাল বিসি, ডিটা সমান্তরাল কত, বিসি। তো এটা যদি 2 হয়, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এটাও কত, 2। তার মানে এইটুকুর মান কত, 4। এসি এর মান কত বলে দিছে, 5। তাহলে আমি বিসি এর মান কত পাইতেছি, অবশ্যই ভাই পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করি, √ অতিভুজ স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 3। অর্থাৎ বিসি কত একক, বিসি 3 একক। বিসি কত একক, বিসি আমাদের 3 একক। পাইলাম বিসি এর মান। এবার কি বলছে, বলছে ডিই কত একক, ডিই এটার মান বের করতে বলছে। ডিই এর মান কত একক, ভাইয়া এই মানটা এই মানের অর্ধেক। ওকে, তাহলে ডি এর মান কত, বিসি এর মান পাইছি কত, 3। তাহলে ডি এর মান হবে ওই যে ডিই ইজ ইকুয়াল টু হাফ ইনটু বিসি, বিসির মান কত, 3। এটা ক্যালকুলেশন করলে আসবে 1.5। অর্থাৎ আমাদের অ্যান্সার 1.5। দেখি অনুপাত ও সমানুপাতের ধর্ম অনুসারে, 16 এর ক বলছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনুপাত আর সমানুপাতের ধর্ম অনুসারে দেখি a is to b আর b is to a বলে দিছে। অর্থাৎ a is to b is equal to b is to a। এটা দিয়ে আসলে কি বোঝায় আমরা একটু দেখি, যে a by b আর এখানে কত, b by a। তার মানে এই কনসেপ্টটা দিয়ে বলতেছে a আর b পরস্পর কি বলছে, সমান বলছে। হ্যাঁ, a b পরস্পর সমান। তো এই দুইটার ক্ষেত্রে কি এ বি আসলে পরস্পর কোনো সমান হয় আমাদের, এ বি ইজ টু বি এ। হ্যাঁ, যদি হয় তাহলে সেই সকল ক্ষেত্রে বলছে এ ইজ ইকুয়াল টু কত, বি। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যদি আর আর গুণ করি, এ স্কয়ার সমান কত, বি স্কয়ার, দ্যাট মিন্স এ ইজ ইকুয়াল টু কত, বি, যদি রুট করে দেই। তার মানে আমাদের প্রথমটা ঠিক আছে। এরপরে বলে দিছে এ ইজ টু বি, সি ইজ টু ডি। যদি হয় তাহলে এটাকে লেখা যায় এ বাই বি, সি বাই ডি, আর আর গুণ করলে এ ডি
ইকুয়াল টু বিসি। তো দেখি এডি ইকুয়াল টু বিসি আসছে না, তার মানে আমাদের খ নাম্বার অপশন ভুল, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে, এ ইজ টু বি বলে দিছে 5:3। এরপরে বলে দিছে কত, a is to 5 আর b is to 3 সমান কত। ওকে, এই মানটা আমাকে বের করতে বলছে, a is to 5। ভাইয়া যদি একটু ভালোভাবে তাকাই, প্রথম অপশনে অ্যানসার যদি বলি যে প্রথমটা 2 নাম্বারটা যেহেতু কাটা, অ্যানসার হবে 1 আর 3, এটা চোখ বন্ধ করে আমরা উত্তরটা দাগাই দিতে পারি। আর মানটা যদি খেয়াল করি, a is to কত বলে দিছে, এটার মান আমি যদি তাকাই a বাই b সমান কত, 5/3, 5/3। আর এখানে আমাকে বলছে এই দুইটা পরস্পর সমান হবে, দ্যাট মিন্স a/5 ইজ ইকুয়াল টু b/3। এই কনসেপ্টটা যদি একটু তাকাই, তাহলে আমি এখান থেকে এই লাইনে যাইতে পারি কেমনে, আমি এই বিটাকে এখানে নিয়ে গেলাম আর এই 5টাকে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ পরবর্তী লাইনটা আমি লিখতে পারি a/5 একান্তরকরণ, একটা কোণাকুনি পরিবর্তন করলে তাকে বলা হয় একান্তরকরণ। বিটাকে নিয়ে গেলাম ওই পাশে আর 3 তো 3 এর জায়গায় আছে, অর্থাৎ a is to 5 b is to 3। তার মানে আমাদের উত্তর 1 আর 3, উত্তর 1 আর 3। 18 বলছে 1 আর 3। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। লাস্ট এমসিকিউ দেখেন, নিচের চিত্র অনুযায়ী কোনটি সঠিক, নিচের চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক বলছে। কখনো যদি দেখেন যে এখানে যেটা বলে দিছে আমি বলে দেই, এবিসি একটা ত্রিভুজ আর এ কোণের যে সমদ্বিখণ্ডক এডিটা, অর্থাৎ এই কোণ আর এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করছে এডিটা। কখনো যদি সমদ্বিখণ্ডক দেয়া থাকে, এখান থেকে আমরা একটা ইনফরমেশন জেনে রাখি, যদি একটা ত্রিভুজের এটা আর এটা যেহেতু সমান সমদ্বিখণ্ডক হয়, তাহলে এটার পাশে যে বাহুটা আছে সেই বাহুটা আর এই পাশে যে বাহুটা আছে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুর অনুপাত হবে এই কোণের বিপরীত যেই বাহু আর এই কোণের বিপরীত যেই বাহু, সেই দুইটা বাহুর অনুপাত পরস্পর সমান। এটা একটা জ্যামিতি আছে, একটা উপপাদ্য আছে প্রমাণের, তাই আমরা এটা মুখস্থ রাখবো। এটা কোথায় আছে দেখি, AB is to AC, BD is to কত, AB is to AC, BD is to CD, কোথায় আছে, AB is to AC, BD is to CD, তারপরে আমাদের উত্তর এটা, AB is to AC, BD is to CD, তার মানে উত্তর এটাও হয় এটাও হয়। হ্যাঁ, দুইটাই অপশনে আছে মনে হয়, AB is to AC, BD is to CD, AB is to AC, BD is to CD, তার মানে উত্তর আমাদের 1 আর 4 অপশন। এখানে 1 আর 4 অপশন। আশা করি সবাই বুঝতে পারছি। কি বলছে, প্রুফটার কথা বলবো না আমি, মনে থাকবে, আমি তোরে প্রমাণ দেখাবো, সবজি আনোয়ার ইজ ইকুয়াল টু কবজি আনোয়ার, খুব অতি সত্বরই তোরে আমি এটার প্রমাণ দেখাবো। ওকে, সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না, ইনশাল্লাহ সময় হলে তোরে আমি ঠিকই দেখাই দিব। এবার দেখ ভাইয়া, আশা করি আমরা এই দুইটা চ্যাপ্টার থেকে যে যে এমসি গুলো সলভ করছি আশা করি বুঝতে পারছেন। আজকের যে এমসি গুলো করছি সেই এমসি গুলো থেকে বোর্ড পরীক্ষায় 2 থেকে 4টা এমসি আপনি কমন পাবেন, এটা কথা দিয়ে দিলাম, এবং হুবহু আসবে, হুবহু আসবে। ওকে, তো আজকের ক্লাস কেমন লাগছে একটু জানাই দিবেন, আর অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেটস পেতে আমাদের অন্যরকম পেজটিকে ফলো করবেন। আর অবশ্যই মনে রাখবেন, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আর অবশ্যই আমাদের যেই স্লোগান যে একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। ওকে, অর্থাৎ ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।